কি বে সো আমাদের এইবার আমরা একটুখানি স্ট্যান্ডার্ড টপিকের মধ্যে ঢুকে যাব। আমরা বেসিক জিনিসগুলো শিখে গেছি, আমরা এবার আস্তে আস্তে স্ট্যান্ডার্ড পার্টে ঢুকবো। সো আজকে যে জিনিসটা করাবো সেটা বলা যায় যে ডেটা সায়েন্সের একটা বড় স্ট্যান্ডার্ড পার্ট। যতগুলো তোমাদের অ্যাপ্লিকেশন আছে তার মধ্যে একটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে ইনফরমেশন রিট্রিভার। তো চলো একটু একটু করে জিনিসটা শুরু করি। সো হোয়াট ইজ স্ট্যান্ডিং কোয়ারি? স্ট্যান্ডিং কোয়ারি হচ্ছে সেই টাইপের কোয়ারি যেগুলো গুগল অলরেডি অ্যাক্টিভ করে রেখেছে। ধরো সাপোজ আমি তোমাকে এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, আমি ধরো গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি এখানে টাইপ করলাম ধরো যে আশুতোষ কলেজ। ওকে, এবার আশুতোষ কলেজ এখানে এলো, আমি ক্লিক করলাম আশুতোষ কলেজ সম্বন্ধে, কলেজের ওয়েবসাইটে আমি ঢুকে গেলাম, সেখানে আমি জানতে পারলাম। এমন কিছু কিছু কোয়ারি আছে, এমন কিছু কিছু কোয়ারি আছে যেগুলো কিন্তু এইভাবে সার্চ করতে হয় না, অটোমেটিক গুগলে সার্চ হয়ে যায়। তো এক্সাম্পল, তুমি ধরো আশুতোষ কলেজ থেকে বেরোলে বা রুবি হসপিটাল থেকে তুমি বেরোলে, বেরিয়ে তুমি বাড়ির দিকে আসছো, বাসে আসছো বা ট্যাক্সিতে আসছো, বাড়ির দিকে আসছো, জাস্ট 1 or 2 কিলোমিটার তুমি ক্রস করলে, সঙ্গে সঙ্গে তোমার অ্যান্ড্রয়েড ফোনে একটা অ্যালার্ট এলো, হাউ ওয়াজ দ্য রুবি হসপিটাল। এই জিনিসটা খেয়াল করেছো? হ্যাঁ স্যার হয়। দ্যাট মিনস the system already generated the query and the query is shown to you. ওকে, জাস্ট 1 মিনিট, আমার একটা ফোন ঢুকছে, আমি একটুখানি জাস্ট ধরে নিই। ম্যাডাম, ম্যাডাম আমি একটা লাইভে আছি, একটু 9:30 পরে করি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। তো স্ট্যান্ডিং কোয়ারি হচ্ছে সেই টাইপের কোয়ারি যেগুলো গুগল অলরেডি অ্যাক্টিভ করে রেখেছে। মানে কি, এই টাইপের কোয়ারি গুলোকে চালাতে গেলে কোনো রকম জিনিস লাগে না, তুমি যে পজিশনে আছো সেই পজিশনটাকে গুগল ট্র্যাক করে নেয়, গুগল ট্র্যাক করে নিয়ে গুগল অ্যানালিটিক্স এর সাহায্যে সেই জিনিসটাকে চালানো হয় এবং চালিয়ে তোমার কাছ থেকে রেটিং নেওয়া হয়। মিনস, তুমি কি ভাবছো গুগলে তাহলে কোনো সফটওয়্যার ডেভেলপার বসে বসে এই কাজটা করছে? নিশ্চয়ই কোনো সফটওয়্যার ডেভেলপার করছে না। কারণ একজন সফটওয়্যার ডেভেলপার যদি ডেলি 50 থেকে 60 জন কাস্টমারকে এইভাবে ট্র্যাকিং করে, তাহলে সমস্ত কাস্টমারকে ট্র্যাকিং করতে নিয়ার অ্যাবাউট যা সফটওয়্যার ডেভেলপার লাগবে, আই থিঙ্ক অতগুলো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার মার্কেটেও নেই। সো তখনই আমাকে মেশিন লার্নিং এর সাহায্য নিতে হবে, সেই টাইমে আমাকে মেশিন লার্নিং এর সাহায্য নিতে হবে। মেশিন লার্নিং আমাকে কি করবে? অলওয়েজ আমাকে সিস্টেমে কোন পার্সেন্ট, আমরা অ্যান্ড্রয়েড সবাই ইউজ করি, আচ্ছা অ্যান্ড্রয়েড যখন ইউজ করছি তখন একটা জিনিস একটুখানি বলে রাখা ভালো, অ্যান্ড্রয়েড সিস্টেমটা কিন্তু, তোমরা অপারেটিং সিস্টেমের কনসেপ্ট সবার আছে, যে আমাদের যে কম্পিউটার যে চলে, কম্পিউটারের যে হার্ডওয়্যার আছে, সেই হার্ডওয়্যার গুলোকে ঠিকঠাক ভাবে চালানোর জন্য অপারেটিং সিস্টেম লাগে। আমার মেশিনটার স্ক্রিন শেয়ার করি, তোমরা সবসময় দেখতে পাও যে আমার মেশিনে উইন্ডোজ 10 আছে। এটা যারা জানো মোটামুটি দেখেই হয়তো এতদিনে বুঝে গেছো, উইন্ডোজ 10 আমার মেশিনে রয়েছে। এইবার আহ, যদি আমি এর একটা অল্টারনেটিং অপারেটিং সিস্টেম ধরি, এটার নামও নিশ্চয়ই তোমরা শুনেছো। এই নামটা শুনেছো? হ্যাঁ স্যার। লাইনাক্স। লাইনাক্স হচ্ছে উইন্ডোজের অল্টারনেটিভ একটা অপারেটিং সিস্টেম, বাট ইটস সিকিউরড। ইটস সিকিউরড। উইন্ডোজে যেমন ভাইরাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, লাইনাক্সে কিন্তু ভাইরাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকেই না। তো
অ্যান্ড্রয়েড সিস্টেম, আমরা যে অ্যান্ড্রয়েড সিস্টেম ব্যবহার করি, দ্যাট ইজ অলসো অ্যান অপারেটিং সিস্টেম, বাট ইটস পাওয়ার্ড বাই লিনাক্স। ইটস পাওয়ার্ড বাই লিনাক্স, এটা একটু মাথায় রাখবে, হ্যাঁ। অনেক সময় অনেক বিভিন্ন ইন্টারভিউ কোশ্চেনে বিভিন্ন জায়গায় এই জিনিসটা বলে যে যে তুমি যেটা ইউজ করছো সেটা কিসের ওপরে পাওয়ার। সো অ্যান্ড্রয়েড কিন্তু লিনাক্সের ওপরে পাওয়ার। এইবার তুমি অ্যান্ড্রয়েড সিস্টেমে তোমার মেল দিয়ে লগ ইন আছে, তুমি কোন পজিশনে যাচ্ছ সেইটা প্রোগ্রামই ট্র্যাক করছে, প্রোগ্রামই সেই জিনিসটাকে স্ট্যান্ডিং কোয়ারি হিসেবে চালাচ্ছে, দেন তোমাকে একটা গুগল অ্যালার্ট শো করছে এবং তার রেটিং চাইছে। যত বেশি রেটিং দেবে সেই জিনিসটা তত সুন্দরভাবে ইমপ্রুভ হবে। সো দ্যাট ইজ কল্ড স্ট্যান্ডিং কোয়ারি। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিচার্স অফ মেশিন লার্নিং। মেশিন লার্নিং কিন্তু স্ট্যান্ডিং কোয়ারি একটা, মানে মেশিন লার্নিং এর একটা দারুণ এক্সাম্পল হচ্ছে স্ট্যান্ডিং কোয়ারি। সো এর মানে প্রথম হচ্ছে যে গুগল অ্যালার্ট, বিভিন্ন জিনিসে গুগল অ্যালার্ট দেবে। ধরো কোনো জিনিস নিয়ে তুমি বারবার সার্চ করেছো, সেই জিনিস সম্বন্ধেও তুমি গুগল অ্যালার্ট পাবে। এইবার আমি আসছি আজকের টপিকে, দ্যাট ইজ টেক্সট ক্লাসিফিকেশন। আমরা মেশিন লার্নিং পড়েছি, সেখানে সুপারভাইজড মেশিন লার্নিং, আনসুপারভাইজড মেশিন লার্নিং দুটোই আমরা পড়েছি। সেই দুটো পড়ার পরে আমরা বেসিক মেশিন লার্নিং এর যে ফিচার মানে ক্লাসিফায়ার গুলো আছে সেগুলো সম্বন্ধে জেনে নিয়েছি। এইবার আমরা করব কি, সেই জিনিসটাকে আমরা রিয়েল লাইফ জায়গায় ইমপ্লিমেন্ট করব। যত রিয়েল ইমপ্লিমেন্ট করব তত কিন্তু আমার সেই জিনিসটা ভ্যালু বাড়বে। সো আমি যদি টেক্সট ক্লাসিফিকেশন এবার করি, টেক্সট ক্লাসিফিকেশন ইজ ভেরি ভাইটাল। তার মধ্যে একটা পার্ট হচ্ছে স্প্যাম ফিল্টারিং। তোমরা প্রত্যেকেই জানো যে ইমেলে একটা পার্ট আছে স্প্যাম। যদি না জানো তাহলে আমি একবার দেখিয়ে দিচ্ছি কিরম ব্যাপারটা হয়। দেখো, এই যে ইমেলে একটা স্প্যাম আছে, এই স্প্যামের মধ্যে অনেকগুলো মেল চলে এসেছে। কারণ কি, ম্যাক্সিমাম টাইম হয়েছে কি, এই মেলগুলো যাদের কাছে গেছে তাদের কাছেই যাওয়ার পরে তারা সেই মেলগুলোকে ডিলিট করে দিয়েছে। বা এমনও হয়েছে এর মধ্যে অনেক মেল আইডি থেকে মেল আমার কাছে আসতো, আমি যেগুলো বারবার ডিলিট করে গেছি। তার মানে কি ওই মেলগুলো আমার দরকার নেই, ওই মেলগুলো দ্যাটস ওয়াই আমি ডিলিট করেছি। বারবার ডিলিট করার ফলে গুগল অলরেডি ওই মেল আইডি গুলোকে স্প্যামের খাতায় ফেলে দিয়েছে। তার ফলে কি ওই মেল আইডি থেকে যখন কোনো মেল আসছে তখন সেটা আমার আর ইনবক্সে ঢুকছে না, আমার স্প্যামে ঢুকে যাচ্ছে। এইবার তুমি বলতে পারো কি, ইজ দিস 100% কারেক্ট? নো। কারণ অনেক সময় হয় কি, অনেক দরকারি ইমেলও কিন্তু স্প্যামের মধ্যে চলে আসে। তখন কি হয় কি, সেই স্প্যামটা আমায় চেক করে সেই ইমেলটায় ক্লিক করতে হয়। সেটাই নট স্প্যাম যদি একবার করে দিই, তাহলে তারপর থেকে সেই ইমেল আইডি থেকে যদি কোনো মেল আসে সেটা আর আমার স্প্যামের মধ্যে ঢুকবে না, সেটা আমার ইনবক্সেই ঢুকবে। ধরো এরকম একটা জায়গা থেকে মেল এসেছে যেখানে কি লেখা আছে, রিয়েল এস্টেট ইজ অনলি ওয়ে জেম ওভার, এই হোক একটা ভাষা লেখা আছে। এখানে বেশ কিছু জিনিস লেখা আছে, এখানে একটা ইউআরএল অ্যাড্রেস দেওয়া আছে। তো একটা স্প্যাম, কোনো ইমেল কখন কখন স্প্যাম হবে তার অনেকগুলো ক্রাইটেরিয়া কিন্তু গুগল সেট করে রেখে দিয়েছে অলরেডি। তার মেশিন লার্নিং অ্যালগোরিদমের মধ্যে গুগল সেই জিনিসগুলো সেট করে রেখে দিয়েছে। এইবার সেই জিনিস থেকে যখন কোনো মেল আসছে, গুগল ইজিলি সেই জিনিসটাকে ভাবছে ইটস স্প্যাম বলে, ও তখন ইনবক্সে না ঢুকিয়ে সেটাকে স্প্যামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এবার আবারই বলছি যে দিস ইজ নট 100% কারেক্ট। কারণ কি, অনেক সময় আমি নিজেই দেখেছি যে আমার খুব দরকারি ইমেল আমি খুঁজেই পাচ্ছি না, পরে স্প্যাম খুঁজতে গিয়ে দেখছি সেই ইমেলটা স্প্যামের মধ্যে ঢুকে গেছে। তখন আমায় সেটা করতে হয়েছে কি, সেটাকে ক্লিক করে আবার নট স্প্যাম করতে হয়েছে। তার ফলে কি, তারপর থেকে যখন ওই ইমেল আইডি থেকে কোনো মেল এসেছে তখন সেটা আমার আর স্প্যামের মধ্যে ঢুকেনি, তখন সেটা আমার ইনবক্সে ঢুকেছে। সো স্প্যাম ফিল্টারিং হচ্ছে টেক্সট ক্লাসিফিকেশনে কিন্তু একটা বড় টাস্ক, স্প্যাম ফিল্টার। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন।
অবশ্যই স্প্যাম ফিল্টারিং ইজ অলসো ক্লাসিফিকেশন, জাস্ট ওটা একটা এক্সাম্পল দেবো। সো ক্লাসিফিকেশন যদি টেক্সট ক্লাসিফিকেশনের কাছে তোমার ডকুমেন্ট, তোমার কাছে সেট অফ ডকুমেন্টস আছে। এবার আমি ডিরেক্টলি কিন্তু টেক্সটে ঢুকে গেছি, হ্যাঁ, আমি এতদিন নর্মাল ডেটার উপরে করছিলাম, এবার আমি টেক্সটে ঢুকে গেছি, তোমার কাছে টেক্সট ডেটা আছে। তাহলে ইস্যু কি তোমার? হাউ টু রিপ্রেজেন্ট দ্য টেক্সট ডকুমেন্ট, ইউজুয়ালি সাম টাইপ অফ হাই ডাইমেনশনাল স্পেস, ব্যাগ অফ ওয়ার্ড। এই ব্যাগ অফ ওয়ার্ড সম্বন্ধে একটুখানি আমি বলবো, এর মধ্যে অনেক কিছু পার্ট আছে, সেই পার্টগুলোকে একটু একটু করে আলোচনা করব। তো প্রথমে ধরো তোমার কাছে ফিক্স সেট অফ ক্লাস আছে। ক্লাসিফিকেশনে ক্লাস একটা ম্যান্ডেটরি ফ্যাক্টর, যে দুটো ক্লাসই থাকবে এমন কোনো মাথার দিব্যি কেউ দেয়নি, একের বেশি ক্লাস থাকতেই পারে। ধরো অনেকগুলো ক্লাস আছে, এবার আমার কাছে ডকুমেন্টস আছে ডি। এই ডকুমেন্টটা কোন ক্লাসে বিলং করছে? এই যে ডকুমেন্টটা আমি নিচ্ছি সেই ডকুমেন্টটা কোন ক্লাসে বিলং করছে, তার মানে কি গামা ডি। গামা ডি হচ্ছে একটা ক্লাসিফিকেশন ফাংশন, যেটা ডিনোট করছে কি গামা ডি বিলংস টু সি। তার মানে এই যে আমার পার্টিকুলার ডকুমেন্ট ডি, সেটা এই ক্লাসগুলোর মধ্যে কোন ক্লাসের ওপরে সেটা মানে ফল করছে। ধরো আমি যদি ইন কেস অফ স্প্যাম ফিল্টারিং ধরি, তাহলে স্প্যাম ফিল্টারিং আমার কাছে মেল আসছে, আমার কাছে একটা মেল আছে, তাহলে আমার কাছে সেখানে ক্লাসে কি হতে পারে? আইদার স্প্যাম অর নট স্প্যাম, স্প্যাম অথবা নট স্প্যাম, দুটো ক্লাস। এবার আমার কাছে একটা মেল এসেছে, এই মেলটাকে আমি আইদার এই ক্লাসে ফেলবো অর এই ক্লাসে ফেলবো। ওকে, সো কোন ক্লাসে আমি ফেলবো এর জন্য আমাকে ক্লাসিফায়ার ডিজাইন করতে হবে। এই যে ক্লাসিফায়ার ডিজাইন প্রথম অবস্থায় করতে হয়, ক্লাসিফায়ার ডিজাইন যে প্রথম অবস্থায় করতে হয়, তখন এই ক্লাসিফায়ারটা থাকে কিন্তু হ্যান্ডমেড ক্লাসিফায়ার, হ্যান্ড রিটেন ক্লাসিফায়ার। কিরম হ্যান্ড রিটেন? কারণ কি ক্লাসিফায়ারটাকে ফুললি ডিজাইন করতে হয় কিন্তু নিজেকে লিখে লিখে। যখন ক্লাসিফায়ারটা ডিজাইন হয়ে যায় তখন সেই ক্লাসিফায়ারটাকে পাইথন বা আর দিয়ে রান করা হয়, তারপরে কিন্তু আর সেটাকে হাত দেওয়ার প্রয়োজন হয় না। আমি সেই ক্লাসিফায়ারে আমার বেশ কিছু ফিচার্স দিতে হবে, সেই ফিচার্স অনুসারে ও বিচার করবে ইটস স্প্যাম অর নট স্প্যাম। সেই ফিচার্স গুলো কিন্তু তখন অটোমেটিক্যালি চেক হয়ে যাবে। সো আমি যদি একবার ক্লাসিফায়ারটা ডিজাইন করে ফেলতে পারি, তাহলে ইজিলি আমি কিন্তু চেক করতে পারবো। এবং অবভিয়াসলি আমি বারবার একটা কথা বলছি, এটা কখনোই এক্সপেক্ট করবে না যে 100% টাইম ইট উইল গিভ দ্য পারফেক্ট রেজাল্ট। মেশিন লার্নিং কখনো 100% ট্রু হতে পারে না। মেশিন লার্নিংও কিন্তু একটা সার্টেন কেস অব্দি ট্রু হয়, তারপর থেকে কিন্তু মেশিন লার্নিংও ট্রু হতে পারে না। সো আই থিঙ্ক টেক্সট ক্লাসিফিকেশনের বেসিক কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে। প্লিজ আনমিউট করে একবার সবাই বলো, দেন আই উইল মুভ টু দ্য নিউ স্লাইড। Yes, sir. বাকিরাও প্লিজ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার হচ্ছে ডকুমেন্ট ক্লাসিফিকেশন। ডকুমেন্ট ক্লাসিফিকেশন যখন আমি করব, তখন আমার বেশ কিছু ট্রেনিং ডেটা লাগবে। আমি যদি মেশিন লার্নিং ইউজ করি, মেশিন লার্নিং ইউজ করলে আমার বেশ কিছু ট্রেনিং ডেটা লাগবে। তাহলে সেই ট্রেনিং ডেটাগুলো আমার কি হবে? সেখানে বিভিন্ন অ্যালগোরিদমকে আমি ইউজ করতে পারবো, রিইনফোর্সমেন্ট লার্নিং ইউজ করতে পারবো। রিইনফোর্সমেন্ট সম্বন্ধে হয়তো পড়ানো হয়নি তোমাদের, তাও রিইনফোর্সমেন্ট আমি পরে পড়িয়ে দেবো। প্রধানত ডকুমেন্টকে ক্লাসিফাই করার জন্য, ধরো একটা ডকুমেন্ট আমি যেহেতু প্রথমে স্প্যামের উদাহরণটা দিয়েছিলাম, তাহলে সেটা স্প্যাম না নট স্প্যাম, এই জিনিসটা বিচার করতে গেলে সেটা অবভিয়াসলি একটা ক্লাসিফিকেশন। তিনটে টাইপের জিনিসই কিন্তু পসিবল, তিনটে টাইপের জিনিসই কিন্তু পসিবল। এক নম্বর হচ্ছে আই ক্যান ইউজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর আই ক্যান ইউজ প্রোগ্রামিং, অর আই ক্যান ইউজ ACI,
HCI is multimedia or graphical user interface. আমি কোনো মাল্টিমিডিয়া দিয়েও সেটাকে জাজ করতে পারি বা কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়েও জাজ করতে পারি, যদিও ইটস নট পার্ট অফ মাই সিলেবাস। প্রোগ্রামিং ইজ অলসো নট পার্ট অফ মাই সিলেবাস, বাট প্রোগ্রামিং যেহেতু মেশিন লার্নিং করতে গেলেও প্রোগ্রামিং এর দরকার হয়, তাই প্রোগ্রামিংটা কিছুটা আমার সিম্যাট্রিক্স যেহেতু ওর মধ্যে রয়েছে, সিম্যাট্রিক্স দেখে আমি কিছুটা জাজ করতে পারি যে এটা স্প্যাম না নট স্প্যাম। বাট এআই যখন আমি ইউজ করব, আমার মেশিন লার্নিং যখন আমি ইউজ করব, তখন আমার কিন্তু ট্রেনিং ডেটার খুব দরকার। ট্রেনিং ডেটা ছাড়া মেশিন লার্নিং সম্ভব নয়। সো ক্লাসিফিকেশন মেথড, প্রথমে হচ্ছে ম্যানুয়াল ক্লাসিফিকেশন। ম্যানুয়াল ক্লাসিফিকেশন প্রথম হয় কিন্তু ইয়াহুতে। ইয়াহুতে কিন্তু ম্যানুয়াল ক্লাসিফিকেশন প্রথম চালু। ম্যানুয়াল ক্লাসিফিকেশনের একটা মানে ধারা আছে যে এটা কিন্তু 100% টাইম অ্যাকুরেট হতে পারে। 100% তুমি যদি ধরো ব্লাড প্রেসার মাপতে জানো, তোমাদের মধ্যে কেউ জানো, তুমি যদি ব্লাড প্রেসার মাপতে জানো, তাহলে ওই কাঁটাটা কানে দিয়ে তুমি মিটারটা যখন বসাবে, বসিয়ে তুমি এক্সাক্ট টাইমটা ধরে তুমি কিন্তু এক্সাক্ট ব্লাড প্রেসার বার করে ফেলতে পারবে। সো if you are expert to checking the blood pressure, you can give 100% accurate result. But if you used machine learning, এখন মেশিন লার্নিং ইউজ করে ব্লাড প্রেসার মাপার যন্ত্র এসে গেছে, তো কখনোই এক্সপেক্ট করবে না যে ওইটা 100% ট্রু। সো ম্যানুয়াল ক্লাসিফিকেশন যদি করা হয়, অলওয়েজ ম্যানুয়াল ক্লাসিফিকেশন কিন্তু 100% ট্রু হয়। এবার যদি আমি টেক্সট ক্লাসিফিকেশনের এক্সাম্পল তোমাদের দিই, তাহলে ধরবে যে আমার কাছে ধরো মেল এসেছে, কোন মেলটা তোমার দরকার কোনটা তোমার দরকার নয়, অবভিয়াসলি তুমি ছাড়া কেউ সেটা ভালো বুঝবে না। তুমি সেই জিনিসটা ভালো বুঝবে যে এটা আমার দরকার, এটা আমার দরকার নয়। সো তুমি যত তাড়াতাড়ি সেটা স্প্যাম না নট স্প্যাম বার করতে পারবে, অন্য কেউ কি সেটা অত তাড়াতাড়ি পারবে? অবভিয়াসলি পারবে না। কারণ কি, তোমার মেল তুমি যতটা জানো কেউ ততটা জানে না। সো ম্যানুয়াল ক্লাসিফিকেশন যদি করা হয়, তাহলে কিন্তু 100% অ্যাকুরেট রেজাল্ট পাওয়া যায়, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড এক্সপেন্সিভ। কারণ কি, সব জিনিসের ম্যানুয়াল ক্লাসিফিকেশন করা কিন্তু পসিবল হয় না। সব জিনিসের ম্যানুয়াল ক্লাসিফিকেশন করা পসিবল, তখনই আমাকে কম্পিউটেশনাল মেথডের সাহায্য নিতে হয়। এখানে আমি একটা জিনিস করতে পারি কি, আর একটু বেটার প্রসিডিওর ম্যানুয়াল ক্লাসিফিকেশনের চেয়ে, সেটা হচ্ছে কি, তুমি কোডিংটা নিজে করে দিবে। তুমি সেখানে বেশ কিছু রুল লাগিয়ে দিবে। কিরকম রুল? আমরা ধরো একটা যদি বৃষ্টির দিনে বাইরে, বৃষ্টির দিনে বাইরে বেরোলে আমার প্রধান অংশ কি, ছাতা। তাহলে তোমার কাছে ধরো এরকম ভাবে আমি ক্লাসিফিকেশনটা সাজিয়েছি, ইফ ইট ইজ রেনি ডে দেন টেক আমব্রেলা। সো ইটস এ রুল। সো তুমি যখন দিনের শুরুতে বেরোচ্ছ, যখনই সেটা রেনি ডে পাচ্ছে, তখনই তোমার কাছে একটা অ্যালার্ট দিচ্ছে, টেক আমব্রেলা। কেমন হবে জিনিসটা? আমি একটা বেসিক এক্সাম্পল দিলাম, একদম ইটস ভেরি বেসিক এক্সাম্পল। দিস ইজ দ্য রুল বেসড ক্লাসিফায়ার। ইফ, আর একটা দিচ্ছি, ইফ, না এটা এখানটা অফ করি, এটা বড় করি। if math marks greater than 80, if physics greater than 90, if math physics আর কি দিতে পারি, computer science greater than 90, then you will be eligible for
কম্পিউটার সায়েন্স অনার্স। ওকে, এবার আমি দিলাম কি এলস দেন। এলস দেন মানে কি, যে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করেছে, এটা করেছে, তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে দেবে ইউ উইল বি এলিজিবল ফর কম্পিউটার সায়েন্স অনার্স। যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে এর পরেরটাই চলে আসবে, ইউ উইল বি এলিজিবল ফর ফিজিক্স অনার্স। ওকে, এলস মানে শুধু প্রথম কন্ডিশনটা ধরো স্যাটিসফাই করেছে, দেন ইউ উইল বি এলিজিবল ফর ম্যাথ অনার্স। হলো ফাইনাল এলস, ইউ আর নট এলিজিবল ফর সায়েন্স সাবজেক্ট অনার্স। means it's a rule, it's a rule। যদি তিনটে কন্ডিশনই স্যাটিসফাই করে তাহলে বলছি ইউ উইল বি এলিজিবল ফর কম্পিউটার সায়েন্স অনার্স। যদি প্রথম দুটো স্যাটিসফাই করে, ম্যাথে 80 গ্রেটার দ্যান 80, ফিজিক্সে গ্রেটার দ্যান 90, তাহলে বললাম ইউ উইল বি এলিজিবল ফর ফিজিক্স অনার্স। যদি একটা স্যাটিসফাই করে অনলি ম্যাথামেটিক্সে গ্রেটার দ্যান 80, ইউ উইল বি এলিজিবল ফর ম্যাথ অনার্স। যদি একটাও না স্যাটিসফাই করে, ইউ উইল বি এলিজিবল, ইউ আর নট এলিজিবল ফর সায়েন্স সাবজেক্ট অনার্স। So this is the technique for rule-based classification. This is the technique for rule-based classification. I think it's clear. Yes, sir. হ্যাঁ But- স্যার। ওকে, আমি প্রত্যেকটা জিনিসই এক্সাম্পল ধরে ধরে বোঝাবো, ওই জন্যই আগে একটুখানি করে জিজ্ঞেস করে নিচ্ছি। আর একটা টাইপের হতে পারে কি কমার্শিয়াল সিস্টেম। কমার্শিয়াল সিস্টেম ধরো আমি বলছি যে তুমি ধরো কি বলবো, তুমি চেক করছো যে একটা কাস্টমার যে রিভিউ দিয়েছে মোবাইল ফোনের, ধরো রিভিউ দিয়েছে, সেটা ভালো রিভিউ দিয়েছে না খারাপ রিভিউ দিয়েছে। তাহলে কি একটা মোবাইল ফোনের অনেকগুলো স্পেসিফিকেশন আছে, সেখানে ধরো ক্যামেরা আছে, প্রসেসর আছে, মেমোরি আছে, র্যাম আছে, সবকিছু আছে। হয়তো কোনো জায়গায় বলেছে র্যাম সাইজ ইজ গুড, প্রসেসর ইজ ফাস্টার, ক্যামেরা ইজ গুড। এরকম তুমি ওয়ার্ড গুলোকে, প্রত্যেকটা ফিচার্সের রেসপেক্টিভ ওয়ার্ড গুলোকে তুমি একটা রিভিউ থেকে তুলে আনো, এবং তুমি সেখানে ধরো গুড আছে, গুডের সুপারলেটিভ ফর্ম কি, গুড, বেটার, বেস্ট, এইভাবে আছে। তাহলে বেস্ট মানে রিভিউটা খুব ভালো, গুড মানে ধরো 3 স্টার, বেটার মানে 4 স্টার, বেস্ট মানে 5 স্টার। যদি ব্যাড হয় তাহলে 2 স্টার, ভেরি ব্যাড 1 স্টার। এরম ভাবে তুমি রুল বেসড ক্লাসিফায়ার কিন্তু প্রত্যেকটা ফিচার্সের রেসপেক্টে বানিয়ে নিতে পারো। কমার্শিয়াল সিস্টেমে এই রুল বেসড ক্লাসিফায়ার যখন হয় তখন তার অ্যাকুরেসি লেভেলটা কিন্তু খুব হাই হতে হয়, খুব হাই। ম্যানুয়াল সিস্টেম এমনি নিজের মতো বাড়িতে কিছু ধরো মেশিন লার্নিং আমি ইউজ করছি, সেক্ষেত্রে আমার অ্যাকুরেসি একটু কম হলেও অতটা ম্যাটার করে না। বাট যদি কমার্শিয়াল সিস্টেমে আমি ইউজ করি তাহলে কিন্তু অ্যাকুরেসিটাকে খুব হাই হতে হয়। সো এইভাবে একটা ক্লাসিফায়ারকে বানানো, মানে শুধু রুলের ওপরে রুল দিয়ে 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 বানানো ভীষণ এক্সপেন্সিভ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমাকে মেশিন লার্নিং এর তখন একদম স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং যে জিনিসটা, তার সাহায্যটা আমাকে নিতেই হয়। কারণ স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং হচ্ছে সেই পার্ট যেখানে আমি ম্যাথামেটিক্যাল ফাংশন, স্ট্যাটিস্টিক্যাল ফাংশন আমি ইউজ করে আমি ক্লাসিফিকেশন করতে পারছি। সো এখানে একটা এক্সাম্পল আছে, যদিও এটা খুব একটা তোমাদের কাছে ইয়ে হবে। ওকে, সো এখন অবধি I think no doubt about it.
No, sir. নাও আই কাম টু সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং আমি আগেই শিখেছি। এবার এখানে আমি যদি টেক্সট ক্লাসিফিকেশনের রেসপেক্টে শিখতে যাই, তাহলে আমার কাছে কি একটা ডকুমেন্ট দেয়া আছে, যেটাকে আমি বলছি ডি। আমার কাছে ফিক্স সেট অফ ক্লাসেস আছে, সি1 সি2 এই করতে করতে সিজে অব্দি ক্লাস আছে। আমার কাছে একটা ট্রেনিং সেট আছে ডি, ক্যাপস ডি নিয়েছি কেন? কারণ এই ডিটা তো আমি টেস্ট করতে হবে। আর এই ক্যাপস ডি নিয়েছি মানে কি, এখানে অনেকগুলো ডকুমেন্ট আছে, যেখানে কি প্রত্যেকটা ডকুমেন্ট হচ্ছে লেভেল। ধরো এই ডি এর মধ্যে ডকুমেন্টস আছে, এই ডি এর মধ্যে ধরে নিচ্ছি আমি ডকুমেন্টস আছে D1, D2, D3, D4। এর মধ্যে হয়তো বলে দিয়েছি যে D1 belongs to C2 class, D2 belongs to C2 class, D3 belongs to C1 class, D4 belongs to C3 class। এরকম ভাবে আমি হয়তো বলে দিয়েছি। দ্যাট ইজ দ্য ট্রেনিং সেট। এই ট্রেনিং সেটটা যখন আমার কাছে থাকবে, এই ট্রেনিং সেটটা যখন আমার কাছে থাকবে, তখন আমি এই ট্রেনিং সেটটা দিয়েই কিন্তু আমার মেশিনকে ট্রেন করি। মেশিন এই ট্রেনিং সেটটার বেসিসেই কিন্তু ট্রেন হবে। এবার আমার কাছে কি, আমার কাছে টেস্ট কেস হিসেবে এই ডকুমেন্টটা এলো ডি। আমার কাছে একটা লার্নিং মেথড আছে, অর অ্যালগোরিদম আছে, যে কি করবে, এই আমার ট্রেনিং ডেটা থেকে লার্ন করবে, ট্রেনিং ডেটা থেকে শিখে নেবে। ধরো তোমার কাছে মানে তোমার ম্যাথমেটিক্স এর খাতায় হয়তো দিয়েছে গুড, তোমার হিস্ট্রির খাতায় হয়তো দিয়েছে ব্যাড, জিওগ্রাফির খাতায় হয়তো দিয়েছে গুড, ফিজিক্যাল সায়েন্স হয়তো দিয়েছে ভেরি গুড। এই সমস্ত ডেটাগুলো থেকে অ্যাক্সেস করে নিল। এবার ধরো তোমার একটা ডকুমেন্ট এলো, যে ডকুমেন্টে আকবর সম্বন্ধে লেখা আছে, তখনই ও ক্লাসিফায়ারটা, ওর অ্যালগোরিদমটা তো অলরেডি ট্রেন্ড হয়ে গেছে, ওর অ্যালগোরিদমটাকে জাস্টিফাই করবে এবং জাস্টিফাই করে বলবে দিস ইজ ব্যাড। নাও ইটস ক্লিয়ার টু ইউ। হ্যাঁ স্যার। তো এইবার স্মল ডিটাকে টেস্ট করার জন্য আমি ওর মধ্যে চালাবো এবং আমার দিস ইজ দ্য ক্লাসিফায়ার ফাংশন, যে কিন্তু ডিটারমাইন করে দেবে যে আমার ডকুমেন্টটা কোন ক্লাসে আছে, আমার ডকুমেন্টটা কোন ক্লাসে আছে। তো দিস ইজ দ্য সুপারভাইজড টেক্সট ক্লাসিফিকেশন মেথড। অলরেডি তোমরা জানো, আমি জিনিসটাকে আরো বেশি ম্যাথমেটিক্যাল করে আজকে দেখো। আচ্ছা, ব্যাচে তো সবাই রয়েছে, আমি আর একটা কথা বলি। আমায় এই সানডে একটু বাড়ি যেতে হচ্ছে একটা বিশেষ কারণে। তো আমি মানে ইয়ের মতো, এই স্যাটারডে এই ফ্রাইডের মতো যদি পরের ফ্রাইডেও তোমাদের করিয়ে দিই, তাহলে অসুবিধা হবে খুব? না স্যার। তাহলে না একটু, স্যার, অসুবিধা হবে না। হ্যাঁ একটু অ্যাডজাস্ট করো, কারণ আমার এই সানডে হঠাৎ একটা কারণে একটু বাড়ি যেতে হচ্ছে। না স্যার, কোনো অসুবিধা হ্যাঁ, আমি যদিও মন্ডে চলে আসবো আবার, কিন্তু তাও একটু যেহেতু যেতে হচ্ছে, এবার বাড়িতে গিয়ে ধরো সেখানেও মানে ইয়ে করে রাত্রির বেলা আবার তাহলে আমার রাউটারটা নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে, যদিও ওখানে আমার ব্রডব্যান্ড আছে, কিন্তু রাউটারটা নিয়ে গিয়ে আমাকে কনফিগার করতে হবে, কনফিগার করে চালাতে হবে। ইয়ে আবার সেই ল্যাপটপ ইয়ে নিয়ে যাওয়া মানে চাপ হয়ে যাবে, ওই জন্যই বলছি যে সো কি কি টাইপের ক্লাসিফিকেশন মেথড আছে। সিম্পল কমন ক্লাসিফিকেশন মেথড, নেভ বেস ক্লাসিফিকেশন। তুমি ভিডিও দেখে নিতে পারো, আমি আগে ভিডিও করিয়েছি নেভ বেসের ওপরে। সেই জিনিসটা আমি তোমাকে একদম থিওরিটিক্যালি বুঝিয়েছি। নেভ বেস বলার আগে মনে করে দেখো, তোমাকে প্রবাবিলিটি বুঝিয়েছি, স্ট্যাটিস্টিক্স ফাংশন বুঝিয়েছি, তারপরে তোমাকে নেভ বেস ক্লাসিফিকেশন অ্যালগোরিদম বুঝিয়েছি। সেখান থেকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন, প্রবাবিলিটির বিভিন্ন পার্ট সেখানে ক্লিয়ার করেছি। তো তুমি সেই ভিডিওটা একটুখানি দেখে নিও, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে আমার। সেম জিনিস, মানে সেম জিনিসই আমি এইবার যখন টেক্সটের ক্ষেত্রে, আমি তো এতদিন থিওরি পড়িয়েছি,
এটাও যদিও থিওরি, কিন্তু থিওরিটিক্যালি আমি তোমাকে এবার ক্লাসিফিকেশন অ্যালগোরিদম গুলো মানে ক্লাসিফায়ারটা বিল্ড করাটা এবার শেখাবো, যে থিওরিটিক্যালি তুমি ক্লাসিফায়ার কি করে বিল্ড করবে। তারপরে তোমাদের পাইথনের ক্লাস একটু এগিয়ে গেলেই আমি একদম ডিরেক্ট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যালগোরিদমেই এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যালগোরিদম হয়তো এন্ড অফ এপ্রিলেই আমি তোমাদের একদম এই জিনিসগুলো হাতে কলমে করে দেখাবো। কে নিয়ারেস্ট নেইবার, এটার ব্যাপারেও ভিডিও দেওয়া হয়েছে, এটার ব্যাপারেও বোঝানো হয়েছে যে একটা নির্দিষ্ট আমাকে থ্রেশহোল্ড ঠিক করে ফেলতে হয়েছিল, তার নিয়ারেস্ট নেইবার গুলোকে আমাকে বিচার করতে হতো। সো কে নিয়ারেস্ট নেইবার সম্বন্ধেও বলা হয়েছে। সাপোর্ট ভেক্টর মেশিন, আমার মনে আছে নিশ্চয়ই এরকম ভাবে আমি সাপোর্ট ভেক্টর ক্রিয়েট করতাম, সেখান থেকে হাইপার প্লেন টানতাম, টেনে এই সাইডে যেগুলো আছে একটা ক্লাস, এই সাইডে যেগুলো আছে একটা ক্লাস, এইভাবে আমি করতাম। এর সঙ্গে সঙ্গে আরো আছে, এক্ষেত্রে একটা মজার মেথড আছে, নো ফ্রি লাঞ্চ। এই মেথডটা, এটা হচ্ছে হ্যান্ড ক্লাসিফায়ার। হ্যান্ড ক্লাসিফায়ার কেন বলছি, জিনিসটা খুব মজার, এটার ভেতরে একটা গল্প আছে। তো মানে একজন রাজা তার সভায় যতজন পণ্ডিত আছে সবাইকে তিনি বলেন যে তোমরা সব এত তো পড়াশোনা করেছো, তাহলে সমস্ত পড়াশোনাটাকে তোমরা এই 8 জন, টোটাল যে সভাসদে 8 জন ছিল, এই 8 জন মিলে তোমরা যা পড়েছো সেটাকে এক জায়গায় করো। তো ছোট করে, খুব ছোট করে। তো সবাই মিলে এক জায়গায় করলো, করে দেখলো 1000 পেজের একটা বই হয়েছে। একদম মানে সবাই যা জ্ঞান পেয়েছে সবটাকে এক জায়গায় করলো। তারপরে রাজার কাছে যখন নিয়ে এলো, রাজা বললো 1000 পেজের বই মানুষ তো পড়বে না, তোমরা আরো ছোট করো। আরো ছোট করে তারা 100 পেজে নিয়ে চলে এলো। আবার রাজার কাছে নিয়ে এলো, রাজা বললো আরো ছোট করো। এবার যখন আরো ছোট করতে বলেছে তখন তো এত জনার জ্ঞান, 8 জনার জ্ঞান, কি করে সেটাকে ছোট করবে। আরো ছোট করতে গিয়ে তো এবার পণ্ডিতরা সবাই বিপদে পড়েছে। তো আরো ছোট করে সেটাকে একটা পেজে ধরিয়ে দিল। এবার যখন রাজার কাছে নিয়ে এলো, রাজা তখন বললো 1 পেজে তো তোমরা এত জ্ঞানকে নিয়ে চলে এলে, তাহলে এটাকে 1 লাইনে করো না। সো এই 8খানা পণ্ডিতের বিভিন্ন বিষয়ে পারদর্শিতার যে জ্ঞান, তাকে 1 লাইনে করতে গেলে হচ্ছে নো ফ্রি লাঞ্চ, মানে বিনা পরিশ্রমে দুপুরের খাবার পাওয়া যায় না। ঠিক আছে, সো সেইখান থেকেই এই কনসেপ্টটা এসেছে। দ্যাটস ওয়াই দিস ক্লাসিফায়ার রিকোয়ার্স হ্যান্ড ক্লাসিফায়ার ট্রেনিং ডেটা, মিনস এখানে যে ডেটাগুলোকে আমায় ট্রেনিং করানোর জন্য দিতে হবে, প্রত্যেকটা ডেটা যেন ম্যানুয়ালি ক্লাসিফাইড হয়। কোনো যেন তার আগে মেশিন লার্নিং ইউজ করে তাকে ক্লাসিফাই করছি, নো। এই নো ফ্রি লাঞ্চ ক্লাসিফায়ার আমায় যদি ইউজ করতে হয়, তাহলে অবভিয়াসলি আমাকে পরিশ্রমী হতে হবে। আমার পুরো ক্লাসিফায়ারে যা ট্রেনিং ডেটা আছে সব কটা ট্রেনিং ডেটাকে ম্যানুয়ালি ক্লাসিফাই করতে হবে, দেন তারপরে সেটাকে ট্রেনিং ডেটা হিসেবে ইউজ করা যাবে। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, sir. এসব আর কমার্শিয়াল। তার স্যার বলছি এই যে মানে হ্যান্ড ক্লাসিফাই যেটা বললেন ওটা কি টোটালটাই মানে নিজেদের মানে ক্যালকুলেশন মানে কোনো কিছু সাহায্য ছাড়াই? ধরো একটা স্প্যাম ডিটেক্ট করলাম, বুঝলি, তাহলে কোন ইমেল গুলো স্প্যাম কোনটা স্প্যাম নয় ওটা তোমাকেই হ্যাঁ, ক্লাসিফাই করে দিবে। আচ্ছা তুমি বুঝতে পারছি। 1000খানা করে দিলে, এইবার পরেরটা যখন এলো ও তখন ওই তুমি যেটা ক্লাসিফাই করে দিয়েছো ওইখান থেকে ট্রেন্ড হলো, হুম, ট্রেন্ড হয়ে ও এবার ক্লাসিফাই করে তোমার রেজাল্টটা দিলে ইট ইজ স্প্যাম অন। আচ্ছা বুঝতে পেরেছি। আর আগে তুমি যে ট্রেনিং ডেটাটা তুমি যেটা দিচ্ছ যে এটা স্প্যাম ফিল্টারিং এর জন্য, সেই সব ডেটাটা কিন্তু তোমাকে নিজেকে মানে করতে। ম্যানুয়ালি ক্লাসিফাই করে দিতে হবে। হুম হুম,
তো বেসিক্যালি পেরেছি। আমরা যখন কোনো কমার্শিয়াল সিস্টেম ইউজ করি তখন দেখি সেখানে একটা কোনো মেথড নেই, সেখানে মিক্সচার অফ মেথড আছে, একাধিক মেথড সেখানে রয়েছে। ওকে, সো প্রথম হচ্ছে ব্যাগ অফ। আমার কাছে ধরো এরকম একটা রিভিউ আছে, আই লাভ দিস মুভি, ইটস সুইট বাট উইথ স্যাটিরিক্যাল হিউমার। আমি ঠিক জানি না এই ওয়ার্ডটা স্পেলিং। দ্য ডায়ালগ ইজ গ্রেট অ্যান্ড দ্য adventure scenes are fun. It managed to be whimsical, এটার মানেও আমি জানি না, and romantic while laughing at the conventions of the fairly tale genre. I would recommend it to just about anyone. I have seen it several times, আমি অনেকবার দেখেছি, and I am always happy to see it again whenever I have a friend who has not seen it. এই রিভিউটা থেকে তুমি কি বুঝতে পারছো? ইজ দিস এ পজিটিভ রিভিউ অর এ নেগেটিভ রিভিউ? বলো তো আমায়। এই রিভিউটা কি পজিটিভ রিভিউ না নেগেটিভ রিভিউ মুভিটার রেসপেক্টে? ভালো করে পড়ে বল অভিষেক। सब पॉजिटिव ही লাগছে। হ্যাঁ স্যার, নেগেটিভ তো লাগছে না। হুম, বুঝলি। এইবার আমি একটা রিভিউ দিই, তাহলে সেটা কেমন হয় বলো? এটা কেন পজিটিভ মনে হলো তোমার, আগে ফার্স্টে বল যে এটা কেন পজিটিভ মনে হলো। এবার তোমাদের শেখাবো আস্তে আস্তে, জায়গায় আসছি। Because I have watched it means for so many times. ওয়াও, হুইচ ওয়ার্ড? I have seen it several times. I- Whenever I have a friend with কোথায় 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 লাস্ট লাইন ছিল মনে হয় না? এই লাইনটার জন্য তুমি বললে তো? শুধু এই লাইনটার জন্য বললে তো? yes, জাস্ট ওয়ান মিনিট, আমি ঠিক এর আগে একটা স্লাইড নিচ্ছি। ধরো ইউটিউবে বিভিন্ন টিচাররা লেকচার দেয়, সেখানে ধরো এরকম একজন কমেন্ট, তুমি কি বলবে যে লেকচারটাকে খুব ভালো বলেছে? no, না, ধরো এই অবধি লেখা আছে, তাহলে তোমার মনে হচ্ছে যে সে বারবার শুনছে, তার মানে নিশ্চয়ই ভালো বলছে। ধরো ওখানে স্যার রিকমেন্ডও করছিল। কি বোঝালো, ভালো না খারাপ? হ্যাঁ, পুরোই নেগেটিভ। পুরোপুরি নেগেটিভ, কমপ্লিটলি। হ্যাঁ, তো এত মজার টাস্ক হচ্ছে টেক্সট ক্লাসিফিকেশন, আমি বলে বোঝাতে পারবো না। আমি নিজে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি মেশিন লার্নিং এর একটা স্পেশাল পার্ট আছে যেটাকে বলা হয় সেন্টিমেন্ট অ্যানালিসিস। তো এটা নিয়ে আমার ইন্টারন্যাশনাল জায়গায় লেখাও আছে অনেক। তো যাই হোক, অ্যাকচুয়ালি ইয়ে করি, চলো স্লাইডে দিয়ে। তো সেটা হচ্ছে যে এখানে এই রিভিউটা অবভিয়াসলি পজিটিভ, কারণ কি, ইটস সুইট বাট বলে আছে, অবভিয়াসলি এখানে একটা অ্যাডভার্ব প্রেজেন্ট আছে, যেটাই বোঝাচ্ছে কিছুটা হলেও নেগেটিভ। প্রথমে দেখো, আই লাভ দিস মুভি, এই লাইনটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে।
এই লাইনটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আই লাভ হিজ লেকচার বিকজ আই ডোন্ট থিঙ্ক হি ইজ এ টিচার। তার মানে বুঝতে পারলে এই লাইনটা যে পজিটিভ হবেই এরকম মাথার দিব্যি কেউ দেয়। বাট এখানে কিন্তু অনেকগুলো, মানে এটা ছাড়াও অনেকগুলো পজিটিভ ওয়ার্ড আছে। গ্রেট, ঠিক আছে, অনেকগুলো পজিটিভ ওয়ার্ড আছে। সো ব্যাগ অফ ওয়ার্ড মডেল, ব্যাগ অফ ওয়ার্ড মডেল কি বলছে, যে তোমার এই যে টোটাল রিভিউ, এই যে টোটাল রিভিউটা আছে, ও টোটাল রিভিউটাকে কটা ওয়ার্ডের সমষ্টি হিসেবে চিন্তা করবে, এবং সেখান থেকে হোক অ্যাডজেক্টিভ গুলোকে খুঁজে বার করবে। নট অনলি অ্যাডজেক্টিভ, বেশ কিছু সেন্টিমেন্ট অ্যাডভার্বও খুঁজে বার করবে, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব খুঁজে বার করবে। অ্যাডজেক্টিভ, কিছু ভার্ব এবং অ্যাডভার্ব, এবং সেই জিনিসগুলোর স্কোর করবে। এইগুলোই হচ্ছে শেখার, এগুলোই হচ্ছে অ্যাকচুয়াল শেখার, যে কি করে এই স্কোর গুলো করতে হয়, এই সব পার্ট গুলো। তো আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি, প্রত্যেকটা স্কোর করবে। স্কোর করে যখন ও দেখবে যে একটা পজিটিভ কেস আসছে, তখন দেবে দিস ক্লাস ইজ পজিটিভ রিভিউ। যদি দেখা গেল যে 10টা সেন্টিমেন্ট ওয়ার্ড পাওয়া গেছে, সবকটা স্কোর করে আমার দাঁড়িয়েছে 42, ঠিক আছে, তাহলে 42/10 করলো মানে 4.2। আমি ইন জেনারেল আমি ধরে নিয়েছি কি 1 থেকে 5 আমার স্কেল, সাধারণত 5 স্টার রেটিংই হয়, সেখানে আমি 4.2 পাচ্ছি। দ্যাটস ওয়াই রিভিউ ইজ পজিটিভ। নাও আই থিঙ্ক ইটস আন্ডারস্ট্যান্ড, অল অফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মজা লাগছে তো জিনিসটা? হ্যাঁ স্যার। মানে জিনিসটা যদি প্র্যাকটিক্যালি করা যায় তাহলে কতটা মজা লাগবে বুঝতে পারছো? আমি তো আজকে জাস্ট হ্যাঁ স্যার, কনসেপ্ট বোঝাচ্ছি। তোমাদের পাইথন আর আরেকটু এগিয়ে যাক, দেন আমি একবারে এনএলটি কে ইনস্টল করে লাইভ এগুলো চালিয়ে দেখাবো। একবারে লাইভে একটা করে ফ্লিপকার্ট থেকে রিভিউ নেব, সেই রিভিউ থেকে ওয়ার্ড বার করে আনবো, ওয়ার্ড বার করে এনে তাতে স্কোর করব, স্কোর করে সেখান থেকে অ্যানালিসিস করে দেখি। ওকে, সো ফিচার্স। Supervised learning classifier can use any sort of features. URL হতে পারে, ইমেল অ্যাড্রেস হতে পারে, পাংচুয়েশন হতে পারে, ক্যাপিটালাইজেশন হতে পারে, ডিকশনারি হতে পারে, নেটওয়ার্ক ফিচার হতে পারে। In the bag of word model, we only use word as feature. We use all the word in the text, not a subset. আমি ওর কিন্তু সাবসেট নেব না, সবকটা ওয়ার্ডকেই নেব, সবকটা ওয়ার্ডকে নিয়ে তার স্কোর গুলোকে খুঁজবো, খুঁজে তারপরে সেখান থেকে আমি ব্যাক করব, ব্যাক করে আমি এতগুলো ওয়ার্ড পেয়েছি, তার স্কোর এত হয়েছে, বাই করে দিলাম, দিয়ে আমি সেখান থেকে একটা স্কোর পেলাম, সেই স্কোরটা আমার পজিটিভ না নেগেটিভ আমি সেই জিনিসটা বোঝাবো। সো ফিচার সিলেকশন কেন করতে হয়, যে ধরো আমার কাছে একটা লার্জ নাম্বার অফ ফিচার্স আছে, যেখানে 10,000 থেকে 1 লক্ষ ইউনিক ওয়ার্ড আছে, ঠিক আছে। So selection may take a particular classifier feasible. Some classifier cannot deal with 1 lakh feature. তোমাকে 1 লাখ ফিচার নিয়ে কাজ করা সব ক্লাসিফায়ারের পক্ষে সম্ভব না। তার মধ্যে তোমার ফিচার বাঁচতে হবে, তোমাকে ট্রেনিং টাইম কমাতে হবে। ধরো ট্রেনিং টাইম 10 বছর লেগে গেল, কি হবে ছাতা ওই ক্লাসিফায়ার নিয়ে? So training time for some method is quadratic or worse in the number of features. মানে ধরো একটার ক্ষেত্রে 1 ইউনিট, দুটো যখন হচ্ছে 4 ইউনিট, তিনটে যখন হচ্ছে 2 টু দি পাওয়ার 3 হয়ে যায় 8 ইউনিট, চারটে যখন হচ্ছে 2 টু দি পাওয়ার 4 16 ইউনিট। এই করে তুমি যদি 1 লাখ ফিচার হিসেব করো, তাহলে একটা এই রকম যদি ক্লাসিফায়ার নাও, তাহলে সবচেয়ে আপডেটেড ভালো মেশিন এখন যদি আমি i5 ধরেই নিই, তাহলে সেই মেশিনেরও প্রায় 3.5 থেকে 4 বছর টাইম লেগে যাবে ট্রেনিং করতে, একটা মেশিন প্রোগ্রাম চালানোর পরে। তাহলে তোমার ট্রেনিং টাইম কমিয়ে আনতে হবে। মেক্স রান টাইম মডেল স্মলার অ্যান্ড ফাস্টার।
যে মডেলটা তুমি রান করছো সেটা যেন স্মল হয় এবং ফাস্ট হয়। ক্যান ইমপ্রুভ জেনারেলাইজেশন, মানে কি সেখানে নয়েজ ফিচার গুলোকে তোমায় এলিমিনেট করে দিতে হবে, নয়েজি ফিচার থাকে অনেক, আর ওভার ফিটিং গুলোকে অ্যাভয়েড করতে হবে। ধরো এমন জিনিস আছে, তার সাউন্ডও হয়তো একটা ফিচার্স, ভয়েসও একটা ফিচার, দুটো জিনিস দেখো নিয়ার অ্যাবাউট কাছাকাছি জিনিস, তাহলে ওভার ফিটিং হয়ে যাবে। তো এই টাইপের জিনিসগুলোকে তোমাকে এলিমিনেট করে দিতে হবে। এই অবধি আমি আজকে করালাম, এর বেশি আজকে আর দেওয়া সম্ভব নয়, কারণ আর নিতে পারবে না, থিওরিটিক্যাল জিনিস তো। যাই হোক, এবার বলো ওভারঅল কেমন লাগলো। আর আগের দিনের ভিডিওটা মনে হয় দেওয়া হয়নি, আমার কৌশানি বললো, আই এম ভেরি সরি। আমি খুঁজছি, আমি খুঁজে পেলে আমি আজকেই দিয়ে দিচ্ছি। ওকে, স্যার পিডিএফটাও দেবেন। পিডিএফটাও দিতে হবে না, পিডিএফটা কি করিয়েছিলাম বলো তো আগের দিন, আমার যত বলছে আগের দিন তো ওই এসকিউএল করাবেন বলে করাননি, ফার্স্টে শুধু এই বেসিকটা একটু বলছিলেন। বেসিকটা একটু বলছো, একটা তাহলে ডিবিএমএস এর একটা বেসিক পিডিএফ দিয়ে দিচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ ডিবিএমএস এর বেসিক পিডিএফ, ঠিক আছে দিয়ে দিচ্ছি। আমি ডিবিএমএস এ একটু ইন্ট্রোডাকশন দিয়ে রেখেছি, তারপর আমি দেখলাম যে তোমাদের পাইথন ক্লাসটা যেই শুরু হলো না, তাহলে আগে মেশিন লার্নিং পার্ট একটু করিয়ে নি, দি এসকিউএল করানোর টাইম পরেও পাবো। আগে মেশিন লার্নিং শেখাই, যাতে ইন্টারেস্টিং জিনিসগুলোকে আগে শেখাই। একদম মেশিন লার্নিং এর কোর জিনিস তো হয়েই গেছে, এবার অ্যাপ্লিকেশন গুলো শেখাই। টেক্সট ক্লাসিফিকেশনটা পুরো শেখাবো, আর টাইম সিরিজ অ্যানালিসিস শেখাবো। আচ্ছা ওকে, তাহলে আজকে অফ হই। গুড নাইট। Good ওকে night, sir. স্যার, গুড নাইট। গুড নাইট, পরের ফ্রাইডে 8:30 আবার দেখা হবে। ওকে স্যার। ওকে স্যার।